আসসালামু আলাইকুম। ক্লাস 9 কি খবর সবার? সবাই কেমন আছো? অনেকদিন পর তোমাদের সাথে দেখা। সবার সবকিছু ঠিকঠাক মতো চলছে কিনা? পড়াশোনা ঠিকঠাক মতো চলছে কিনা? এই চ্যাপ্টারটা আজকে সিকিউ সলভিং পুরা ক্লাস ঠিক মতো করেছো কিনা? ভাইকে জানায় ফেলো চটপট করে এবং সবাই ক্লাসে জয়েন করে ফেলো। আমরা খুব মজা করে ক্লাস করব আজকে। আমরা অনেক সাজেশন দিব। টোটাল ক্লাসটা একটু রিভিউ করব। ঠিক আছে? আমরা কিভাবে পড়া মনে রাখা যায় একটা নতুন টেকনিক নিয়ে আলোচনা করব। ওভারঅল সবকিছু মিলে একটা অসাধারণ ক্লাস হবে ইনশাল্লাহ। সাউন্ডটা একটু জুম করি। পোল দিয়েন প্লিজ। পোল সিস্টেমটা আমাদের নাই। তোমরা কমেন্টে জাস্ট উত্তরগুলো লিখতে থাকবা, ঠিক আছে? কমেন্টে উত্তরগুলো লিখতে থাকবা। আজকে তোমাদের একটা আর্ট শিখাবো, তোমাদের আর্টিস্ট বানাবো। তোমরা কি ওই আর্ট শিখতে চাও, আর্টিস্ট হইতে চাও? আজকে তোমাদের আমি এমসিকিউ আর্টিস্ট, সিকিউ আর্টিস্ট, এই দুইটা সলভিং আর্টিস্ট বানাবো। আমি ভালো আছি, ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি। সাদিয়া, ইমরান, আশফিকা, ইয়াসমিন, মুজাহিদ, সাইফুজ্জামান, সুমাইয়া, ইমরান, আফিনুর, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। শিখতে চাও? সবাইকে আর্টিস্ট হতে চাও যে ভাই আমরা এমসিকিউ সলভিং এর আর্টিস্ট হব, সিকিউ সলভিং এর আর্টিস্ট হবো, এমন ভাবে সলভ করা শিখবো যাতে এইভাবে সলভ করলে সব থেকে বেশি ইফেক্টিভ হও। ঠিক আছে? আর ইউ রেডি? কিন্তু তার আগে একটা কথা দিতে হবে যে ভাইয়া আমি আগামী 2-3 মিনিটের মধ্যে কমেন্ট অফ করে দিব। 2-3 মিনিট পর কমেন্ট অফ করে দেওয়ার 30 মিনিট টানা আর্টটা তোমাদের শিখাবো। 30 মিনিট। এই 30 মিনিট সবাই সুন্দর করে মনোযোগ দিয়ে অ্যাটেন্টিভলি বসে আর্টটা শিখবা, লিখবা এবং নিজেকে বোঝাবা। এই কথা যদি দাও তখনই তোমাদের আর্টিস্টটা বানিয়ে দেবো আমি ইনশাল্লাহ। এবং ট্রাস্ট মি, এই আর্ট যে ফলো করবে তার এমসিকিউ সিকিউ সলভিং এর দক্ষতা এবং এখান থেকে কমন পাওয়ার প্রবাবিলিটি অনেক অনেক বেশি বেড়ে যাবে। তো আর ইউ রেডি? সবাই রেডি থাকলে বলো ইয়েস ভাই আমরা রেডি। আমরা হতে চাই আর্টিস্ট, হতে চাই সেরা। ভালো আছি, ভালো আছি। ওকে, গ্রেট। তাহলে ভাইয়া কথা মতো কি করছি, কমেন্টটা অফ করে দিচ্ছি। ওকে, কয়জন আছো আমাদের সাথে? 621। আমি 30 মিনিট পর দেখতে চাই এটা 1000 হয়ে গেছে। ঠিক আছে, কমেন্ট অফ করে দিচ্ছি। আমরা আর্ট শুরু করছি। লেটস স্টার্ট। ওকে, ডান। চলো লেটস স্টার্ট, শুরু করি। তো আজকে আমরা কি হব? আমাদের টার্গেট একটাই, আর্টিস্ট হওয়া। আমরা আর্ট অফ এমসিকিউ সলভিং শিখবো প্রথমে। আর্ট অফ এমসিকিউ সলভিং, যে আর্টে আর্টিস্ট হলে আমরা ম্যাক্সিমাম কমন পাবো, আমাদের ক্যাপাসিটি অনেক অনেক গুণ বেড়ে যাবে, আমরা সেই আর্ট শিখবো আজকে। চলো শিখি মনের আনন্দে। পাইরুভিক অ্যাসিড এর সংকেত কোনটি? তোমরা এক কাজ করো, যখন আমি কোনো এমসিকিউ দেখাবো খাতার মধ্যে উত্তরটা লিখে ফেলবা। তারপর উত্তরটা জানার পর দেখবা উত্তরটা হয়েছে কি হয়নি। ক্লাসের শেষে আমাকে জানাবে ভাই আমি এত নাম্বার পেয়েছি আপনার এতগুলা ক্লাসের মধ্যে। ঠিক আছে? ওকে, সো দেখো আর্টটা কি। লেটস স্টার্ট। পাইরুভিক অ্যাসিডের সংকেত কোনটি? তোমার আর্টিস্ট না হলে তোমার নর্মাল চোখে ধরা পড়বে আচ্ছা একটা এমসিকিউ পাইরুভিক অ্যাসিডের সংকেত কি, আমি সংকেতটা জেনে রেখে দিব। বাট তুমি যদি আর্টিস্ট হও তখন তুমি ভাববা আচ্ছা পাইরুভিক অ্যাসিডের সংকেত, পাইরুভিক অ্যাসিড থেকে প্রশ্ন এসেছে, তার মানে এখান থেকে প্রশ্ন হতে পারে পাইরুভিক অ্যাসিড কি, এখান থেকে প্রশ্ন হতে পারে পাইরুভিক অ্যাসিড কোথা থেকে আসলো, কিভাবে আসলো। তার মানে পাইরুভিক অ্যাসিড টপিকটা ইম্পর্টেন্ট। এর সংকেতের পাশাপাশি তুমি তখন এইভাবে বিজ্ঞ দৃষ্টিতে একটা ওয়াইড দৃষ্টিভঙ্গি নিয়ে ভাববে তুমি। ঠিক আছে? তাহলে চলো আমরা যে দৃষ্টিভঙ্গি নিয়ে ভাবছি, আমরা যে আর্টিস্ট হচ্ছি, কিভাবে এখন ইমপ্লিমেন্ট করব। আমরা জানি পাইরুভিক অ্যাসিড কি ভাইয়া। পাইরুভিক অ্যাসিড হচ্ছে শ্বসন প্রক্রিয়ায় উৎপন্ন হওয়া একটা দ্রব্য। শ্বসন প্রক্রিয়ায় কি হয়? শ্বসন প্রক্রিয়ায় যে খাবার থাকে, খাদ্যদ্রব্য এইখান থেকে এটিপি তৈরি হয়, এটাকে বলা হয় শ্বসন। ঠিক আছে? এই এটিপি তৈরি হওয়ার প্রসেস দুই রকমের আছে, অবাধ শ্বসন এবং সবাধ শ্বসন। সবাধ শ্বসনের 4টা ধাপ, অবাধ শ্বসনের 2টা ধাপ। দেখো আর্টিস্ট হলে তোমার কত কিছু যে লাভ হবে তুমি দেখবা জাস্ট। 4 ধাপ আর অবাধ শ্বসন 2 ধাপ।
সবাত শ্বসনের 4টা ধাপের মধ্যে কি কি আছে? একটা আছে গ্লাইকোলাইসিস। এখন খেয়াল করে দেখো এই গ্লাইকোলাইসিসে কি হইতো, এই গ্লাইকোলাইসিসেই তুমি পাইরুভিক অ্যাসিড খুঁজে পাইতা, অর্থাৎ গ্লাইকোলাইসিসে এক অণু গ্লুকোজ থেকে তুমি কি পাইতা বলতো? এক অণু গ্লুকোজ থেকে পাইতা 2 অণু পাইরুভিক অ্যাসিড। 2 অণু পাইরুভিক অ্যাসিড। তাহলে আর্টিস্টের মনোভাব নিয়ে আমরা জেনে ফেললাম পাইরুভিক অ্যাসিড কোত্থেকে আসে। পাইরুভিক অ্যাসিড আসে গ্লুকোজ থেকে। কোন ধাপে? গ্লাইকোলাইসিস ধাপে। এটা কোন সবাত শ্বসন নাকি অবাত শ্বসন প্রক্রিয়া? এটা সবাত শ্বসন প্রক্রিয়াতেও আসে, অবাত শ্বসন প্রক্রিয়াতেও আসে, কারণ অবাত শ্বসনেও গ্লাইকোলাইসিস হয় আমরা দেখেছিলাম, তাই না? দেখেছিলাম। আচ্ছা, সংকেত কি ভাইয়া? কিভাবে মনে রাখবো? দেখো, গ্লুকোজের সংকেতটা তোমাকে পারতে হবে, কারণ পাইরুভিক অ্যাসিডের সংকেত যেহেতু আসছে, গ্লুকোজের সংকেতও আসতে পারে। তাই তুমি তোমার এই যে উদ্ভাবনী শক্তি দিয়ে এটাও বুঝে ফেললা, আচ্ছা গ্লুকোজের সংকেতটা আমার জন্য ইম্পর্টেন্ট। গ্লুকোজের সংকেত কি ভাইয়া? গ্লুকোজের সংকেত হচ্ছে 6 কার্বন বিশিষ্ট C6H12O6। এটা হচ্ছে গ্লুকোজের সংকেত। ঠিক আছে, এখন খেয়াল করো 6টা কার্বন 2টা ভাগে ভাগ হয়ে গেছে। তাহলে 6টা কার্বন যখন 2টা ভাগে ভাগ হয়ে যাবে, প্রত্যেক ভাগে কি হবে? 3টা 3টা করে কার্বন থাকবে। প্রত্যেক ভাগে 3টা 3টা করে কার্বন থাকবে। এখন দেখো তোমার উদ্ভাবনী শক্তির কারণে, তোমার আর্টিস্টিক মনোভাবের কারণে তুমি জেনে ফেললা তাহলে পাইরুভিক অ্যাসিডের কার্বন সংখ্যা হচ্ছে 3টা। তুমি অপশনের দিকে যদি তাকাও তখন দেখবা যে এখানে 3 কার্বন বিশিষ্ট একটা অপশনই আছে, সেটা হচ্ছে ক নাম্বার অপশন। তো উত্তর হচ্ছে ক, C3H4O2। বাকি একটাতেও কিন্তু আমার 3টা কার্বন না, এর কম অথবা বেশি। যেমন ধরো C6H12O6, এটা কি ভাইয়া? এটা হচ্ছে গ্লুকোজের সংকেত। তাহলে আমরা গ্লুকোজের সংকেত যদি আসে আমরা পেরে ফেলবো ইনশাআল্লাহ। তারপর খেয়াল করো এখানে কি আছে? C2H5OH। এই যে C2H5OH, এটা মানে কি? এটা মানে হচ্ছে ইথানল। এটা মানে কি? ইথানল, যেটা অবাত শ্বসন প্রক্রিয়ায় উৎপন্ন হয়। তারপর আরেকটা আছে, খেয়াল করো C3OH। এটা ভাইয়া কিসের সংকেত? এটা হচ্ছে এক কার্বন বিশিষ্ট অ্যালকোহলের সংকেত। তোমরা কেমিস্ট্রিতে পড়েছো, এটা হচ্ছে মিথানল। এটা হচ্ছে মিথানল। এটা হচ্ছে মিথানল। ঠিক আছে, এখন ভাইয়া আমরা তো এই যে ইথানল পাইলাম, যেটা অবাত শ্বসন প্রক্রিয়ায় তৈরি হয়। অবাত শ্বসন প্রক্রিয়ায় আরেকটা জিনিস তৈরি হয় ভাইয়া, সেটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। সেটা কোনটা ভাইয়া? সেটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। তাহলে কি ভাইয়া ল্যাকটিক অ্যাসিডের সংকেত আসতে পারে না? উত্তর হচ্ছে হ্যাঁ, ল্যাকটিক অ্যাসিডের সংকেতও আসতে পারে। তোমাকে ল্যাকটিক অ্যাসিডের সংকেতও পড়তে হবে, পড়তে হবে। ল্যাকটিক অ্যাসিড কয় কার্বন বিশিষ্ট মাথায় রাখতে হবে। ল্যাকটিক অ্যাসিড হচ্ছে আমার মাত্র 3 কার্বন বিশিষ্ট। ঠিক আছে, ল্যাকটিক অ্যাসিডও 3 কার্বন বিশিষ্ট, তাই এটার সংকেত আমাকে জানতে হবে, কারণ এটাও আসতে পারে, এটাও আসতে পারে। তো ল্যাকটিক অ্যাসিড আসলে জেনে নেই। ল্যাকটিক অ্যাসিড 3 কার্বন বিশিষ্ট। ঠিক আছে, C3। হাইড্রোজেন কয়টা থাকবে? হাইড্রোজেন থাকবে 6টা, আর অক্সিজেন থাকবে 3টা, C3H6O। এটা হচ্ছে আমার ল্যাকটিক অ্যাসিড। এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। তো দ্যাট ইজ দ্য আর্ট অফ এমসিকিউ সলভিং। এইভাবে তোমরা এমসিকিউ সলভ করবে, এইভাবে সবার থেকে সেরা হবে তোমরা। তাহলে খেয়াল করো এই আর্টে আমরা কি কি জানলাম। তোমার অপশন ছিল একটা, বা অবজেক্টিভ ছিল একটা, পাইরুভিক অ্যাসিডের সংকেত। তুমি এখান থেকে পাইরুভিক অ্যাসিড কি জেনে ফেললে, পাইরুভিক অ্যাসিড কোত্থেকে আসে জেনে ফেললে। ঠিক আছে, পাইরুভিক অ্যাসিডের সংকেত জানার পাশাপাশি তুমি আরো 4টা কেমিক্যাল কম্পাউন্ডের সংকেত জানলে, যেগুলো ভর্তি পরীক্ষায় বা তোমার এই বোর্ড এক্সামে আসতে পারে, এবং নটরডেম ভর্তি পরীক্ষা আসতে পারে, হলি ক্রস ভর্তি পরীক্ষা আসতে পারে। ঠিক আছে, এইভাবে পড়তে হবে তোমার। ঠিক আছে, তুমি অবাধ শোষণ সবাদ শোষণের কনসেপ্ট একটু ঘাটাঘাটি করলে মাথায় চলে আসলো। তো এইভাবে যখন পড়বা তখন পড়াশোনা অনেক কম্প্রিহেন্সিভ হবে। উত্তর হচ্ছে এটা, আমরা পেরে ফেললাম। আচ্ছা, তারপর এখানে আবার চলে আসি আমরা আরেকটা এমসিকিউ সলভ করে তোমাদের আর্টটা দেখাই। এখানে চলে আসি, শ্বসন প্রক্রিয়ার কোন ধাপে 4 অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়? শ্বসন প্রক্রিয়ার কোন ধাপে
4 অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। চলো আমরা খেয়াল করি তখন আমরা কি পড়বো। এখানে আছে গ্লাইকোলাইসিস, এসিটাইল কোয়ে, ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহতন্ত্র। আমরা প্রত্যেকটা অপশনকে অ্যানালাইসিস করে পড়বো। এতে কি হবে, প্রত্যেকটা অপশনের ডাটা আমাদের মাথায় চলে আসবে। তো এখানে 4 অণু কার্বন ডাই অক্সাইড নিয়ে প্রশ্ন হয়েছে, এটা অন্য কোনো প্রোডাক্ট নিয়ে প্রশ্ন হতে পারতো। কয় অণু এটিপি তৈরি হয়, কয় অণু NADH2 তৈরি হয়, এটা নিয়েও প্রশ্ন হতে পারতো। পারতো না? পারতো। তাই আমরা ওইভাবে চিন্তা করে এখন ব্যাখ্যা বিশ্লেষণ করি। দেখো গ্লাইকোলাইসিসে কি হয়, গ্লাইকোলাইসিসে এই কাজটা হয়, একটু আগে আমরা দেখাইলাম। গ্লাইকোলাইসিসে এক অণু গ্লুকোজ এইখান থেকে তৈরি হয়, কি তৈরি হয়, এখান থেকে তৈরি হয় 2 অণু পাইরুভিক অ্যাসিড, তাই না? পাশাপাশি আরো কি যেন তৈরি হইতো ভাইয়া, টোকেন দিতেন, রিসিট দিতেন, আনাম ভাইয়ের কাছে টাকা নিতে বলছিলেন, ওই রিসিট টাকা, ওই রিসিট গুলা ছিল 2 অণু NADH2। পাশাপাশি ভাইয়া বলেছিলেন 2 অণু এটিপি খরচ হয়, 2 অণু এটিপি ব্যয় হয় এবং 4 অণু এটিপি তৈরি হয়। ঠিক আছে, তাহলে দেখো আমরা গ্লাইকোলাইসিস ব্যাখ্যা করে পাইলাম। তারপরে ভাই এসিটাইল কোয়েতে যেন কি পড়াইছিলেন, এসিটাইল কোয়েতে আমরা পড়িয়েছিলাম যে এসিটাইল কোয়েতে 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে তৈরি হবে 2 অণু কার্বন ডাই অক্সাইড, খেয়াল করো, প্লাস 2 অণু NADH2 প্লাস 2 অণু এসিটাইল কোয়ে, এসিটাইল কোয়ে। আর্টটা ফলো করো মাই ডিয়ার স্টুডেন্টস, এটা তোমাদের অনেক হেল্প করবে। তারপর হচ্ছে ক্রেবস চক্র। ক্রেবস চক্রকে যদি আমি অ্যানালাইসিস করি তখন আমরা কি পাবো, ক্রেবস চক্রে আমাদের এই ঘটনাটা ঘটতো, 2 অণু এসিটাইল কোয়ে থেকে, ঠিক আছে, কোয়ে মানে কোএনজাইম এ, তৈরি হতো ভাইয়া 4 অণু কার্বন ডাই অক্সাইড। কয় অণু কার্বন ডাই অক্সাইড, 4 অণু কার্বন ডাই অক্সাইড। 6 অণু NADH2, ঠিক আছে, প্লাস 2 অণু FADH2 প্লাস 2 অণু GTP। ভাইয়া ইলেকট্রন প্রবাহতন্ত্র বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এখানে কি হইতো ভাইয়া, এইখানে যেটা হইতো তোমার ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে, ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে, ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে, দেখো বারবার বলছি, তার মানে গুরুত্বপূর্ণ, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন দিয়ে কি হয়, ইলেকট্রন আদান প্রদান হয়। এই চেইনে কি ঘটতো ভাইয়া, এই চেইনে একটা NADH2 থেকে 3টা এটিপি তৈরি হইতো। অর্থাৎ এখানে কয়টা NADH2 আছে খেয়াল করো, 2টা, 2 4, 4 6 10, 10টা NADH2 থেকে তৈরি হইতো 30টা এটিপি। FADH2, 2 অণু FADH2 থেকে তৈরি হইতো 2 into 2 এটিপি, অর্থাৎ 4 এটিপি। 2টা GTP, ওরা পরিবর্তিত হইতো 2 অণু এটিপিতে। তাহলে টোটাল কয়টা হইলো, 30 34 36 প্লাস তুমি 4 অণু এটিপি ডিরেক্টলি পাইছিলা, 36 প্লাস 4, আবার 2 অণু খরচ হয়েছিল মাইনাস, তাহলে -2, দ্যাট ইজ কত বলতো, 38 এটিপি। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে টোটালি গিয়ে তুমি 38টা এটিপি পাইতা। তাহলে এই যে শৈল্পিক চিন্তা ভাবনা, আর্টিস্টিক চিন্তা ভাবনার মাধ্যমে তুমি দেখো টোটাল শ্বসন প্রক্রিয়া, সবাত শ্বসন প্রক্রিয়া কিন্তু তুমি জেনে ফেললে, সবাত শ্বসন প্রক্রিয়া জেনে ফেললে, সবাত শ্বসন।
এটা তোমার এমসিকিউ সলভ করতে গিয়ে সিকিউ সলভ হয়ে গেল। এবং গ্লাইকোলাইসিস থেকে, এসিটাইল কোয়ে থেকে, ক্রেবস চক্র থেকে, ইলেকট্রন প্রবাহ তন্ত্র থেকে কোন জায়গা থেকে কি আসে না আসে, কি উৎপন্ন হয় না হয়, তুমি কিন্তু শিখে ফেললে। তো দ্যাট ইজ দ্য আর্ট অফ এমসিকিউ সলভিং। ইফ ইউ সলভ লাইক দিস, তুমি তখন অনেক বেশি কমন পাবা, যে একটা অবজেক্টিভ পড়লে এই প্যাটার্নে অন্যান্য অবজেক্টিভ কভার আপ হয়ে যাবে, সিকিউ কভার আপ হয়ে যাবে। তো তোমরা কি বাসায় যখন প্র্যাকটিস করবা, এখন এইভাবে অ্যানালাইসিস করে, চোখ কান খোলা রেখে, মনের দুয়ার খুলে দিয়ে, উদ্ভাবনী শক্তির মাধ্যমে অ্যানালাইসিস করে সলভ করবা কিনা আমাকে কমেন্টে জানাও, যে ভাইয়া হ্যাঁ আমরা সলভ করব। আমি কমেন্ট অন করছি। কেমন? এবং এই যে আর্ট অফ এমসিকিউ সলভিং, এই আর্টিস্টিক অ্যানালাইসিস তোমাদের কেমন লেগেছে বলো? হ্যাঁ, চতুর্থ অধ্যায়ের শেষ ক্লাস এটা, এবং প্রবাবলি এই কোয়ার্টারে তোমাদের সাথে শেষ ক্লাস এটা আমার। নেক্সট কোয়ার্টারে হয়তো দেখা হবে। বাকি যে দুইটা চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টার গুলো হয়তো তৌহিদ অথবা রনি ভাই অথবা প্রাপ্য অথবা নোমান ওরা নেবে, ঠিক আছে? আবারও হয়তো নেক্সট কোয়ার্টারে আমার সাথে তোমাদের দেখা হবে ইনশাল্লাহ। জোস, তাই না? তাহলে আমরা নতুন একটা আর্ট শিখলাম, এমসিকিউ সলভিং। এই আর্টে আমরা পড়াশোনা করব। ওকে, গ্রেট। তাহলে আবারও কমেন্ট অফ করে দিচ্ছি, বাকিগুলাও তোমরা নিজে নিজে এইভাবে সলভ করো। ওকে, তাহলে উত্তর দেখো। উত্তর কিন্তু তুমি জেনে ফেলেছো, উত্তর হচ্ছে 3, ক্রেবস চক্র, কারণ এই আর্ট তোমাকে উত্তরটা দিয়ে দিয়েছে। এখন দেখো, এক অণু গ্লুকোজ থেকে ক্রেবস চক্রে কত অণু এটিপি তৈরি হয়। এই যে আর্টিস্টিক অ্যানালিসিস তোমাকে দেখাইছি, এখন দেখো তুমি পারো কিনা। এই যে দেখো, এই যে আর্টে দেখো, এক অণু গ্লুকোজ থেকে, অর্থাৎ এক অণু গ্লুকোজ থেকে সবকিছু শুরু হয়েছে। এক অণু গ্লুকোজ থেকে এই যে ক্রেবস চক্রে কি উৎপন্ন হইলো, ক্রেবস চক্রে 6 অণু NADH2, আর 6 অণু NADH2 যে কথা, 18 অণু এটিপি একই কথা, 2 অণু FeDH2 যে কথা, 4 অণু এটিপি একই কথা, 18 আর 4 দেখো, 6 অণু NADH2 আর 18 অণু এটিপি সেম কথা। আবার 2 অণু FeDH2 আর 4 অণু এটিপি সেম কথা। তাহলে 18 আর 4 কত, 22। আর 2 অণু জিটিপি যে কথা, 2 অণু এটিপি সেম কথা, 22 আর 2 কত, 22 আর 2 24। তাহলে এই আর্টিস্টিক মেথডে দেখো, একটা করলা, বাকিটাও অটোমেটিক্যালি কভার আপ হয়ে গেছে। তাহলে এখন আমাকে বলে ফেলো তো, কত ভাইয়া? 24। 24, ঠিক আছে। কিভাবে? 6 NADH2, that is equivalent to 6 into 3 ATP, that is 18, ঠিক আছে। 2 FADH2 equivalent to 2 into 2 ATP, ঠিক আছে। 2 GTP is equivalent to 2 ATP, so 18 4 2 24 ATP in total। দেখছো আমরা পেরে ফেলছি। ক্লিয়ার? কোন আলোতে সালোক সংশ্লেষণ ভালো হয়? কোন আলোতে সালোক সংশ্লেষণ ভালো হয়, এটা অনেকে মুখস্থ করবে, বাট তুমি আর্টিস্টিক ওয়েতে বুঝে মনে রাখার চেষ্টা করবা। কিভাবে? দেখো, খেয়াল করো, সালোক সংশ্লেষণে কি দরকার? সালোক সংশ্লেষণে দরকার পানি। এই পানি উদ্ভিদ মূলের মাধ্যমে শোষণ করে, ঠিক আছে, শোষণ করে। এই জন্য মূলে একটা অভিস্রবণিক চাপ থাকা দরকার, অভিস্রবণিক চাপ থাকা দরকার। এখন তুমি জীবে পরিবহনের চ্যাপ্টারে পড়বা যে অভিস্রবণিক চাপ মেনটেন করার জন্য দরকার প্রস্বেদন। কি দরকার? প্রস্বেদন দরকার। আর ওই প্রস্বেদন কোন আলোতে ভালো হয় জানো? প্রস্বেদন সব থেকে ভালো হয় নীল আলোতে। তাহলে নীল আলো হচ্ছে সালোক সংশ্লেষণের জন্য ভালো। তাহলে আমরা নীল খুঁজি কোথায়? এখানেও নীল আছে, এখানেও নীল আছে, এখানেও নীল আছে, তিনটার যে কোনো একটা উত্তর হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে খেয়াল করে দেখো, আমি সবসময় সূর্য লাল কালার দিয়ে আঁকতাম, এটা একটা সাইন ছিল বোঝানোর জন্য যে সূর্য থেকে তো, সূর্যের কালার তো সাদা, সূর্যের কোনো লাল হলুদ কালার না, সূর্যের কালার হচ্ছে সাদা। এখান থেকে সকল তরঙ্গ দৈর্ঘ্যের আলোয় আসে, আর তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য ভেদে আলোটা হলুদ কালার দেখায়, নীল কালার দেখায়, লাল কালার দেখায়। এর মধ্যে যার তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, যার তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি,
সেটা সালোক সংশ্লেষণ সব থেকে বেশি হেল্প করে। আর তোমরা জানো ভিভ গায়র বা বেনিয়া সহ কলা এর মধ্যে এই লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, তাহলে তার পাওয়ারও বেশি হবে এবং সে সালোক সংশ্লেষণে বেশি হেল্প করবে। তাহলে আরেকটাকে লাল, তাহলে নীল এবং লাল এই দুইটা হচ্ছে সালোক সংশ্লেষণের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ আলো, এবং এই আলোগুলাতে সব থেকে বেশি সালোক সংশ্লেষণ হয়। ঠিক আছে, সব থেকে ভালো করে হয়, এইভাবে তুমি মনে রাখবে। এখন চলে আসো দূর্বাঘাস শর্করা তৈরির প্রধান স্থান কোনটা? দূর্বাঘাস, ঘাস মানে কি একটা উদ্ভিদ, ঘাস মানে কি একটা উদ্ভিদ, ঘাস মানে কি ভাইয়া? উদ্ভিদ। আচ্ছা, দূর্বাঘাসের ওকে উদ্ভিদ। দেখো আমরা সিকোয়েন্সিয়ালি যাব, আমরা মুখস্থ করব না, বুঝে পড়ার চেষ্টা করব। উদ্ভিদের কোথায় সালোক সংশ্লেষণ হয় বলতো? বলছে শর্করা তৈরির প্রধান স্থান। শর্করা তৈরির প্রক্রিয়াকে বলা হয় সালোক সংশ্লেষণ। কি বলা হয়? সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ কোথায় হয়? সবুজ অঙ্গে। কোথায়? সবুজ অঙ্গে। এখন দূর্বাঘাসের চিত্র যদি তোমার চোখের সামনে ভেসে ওঠে, তখন কোন জিনিসটা সবুজ মনে হবে তোমার? সেটা হচ্ছে দূর্বাঘাসের পাতা। কোথায়? পাতায়। তাহলে দূর্বাঘাসের কোথায় সালোক সংশ্লেষণ হবে? পাতা। ঠিক আছে। আর পাতার কোথায় হয় তোমরা এটা জানো ভালো করে? পাতার মেসোফিল টিস্যুতে হয়। পাতার মেসোফিল টিস্যু, খেয়াল করে দেখো, আমি ছবি এঁকে দেখাইছিলাম। পাতার মেসোফিল টিস্যুতে সালোক সংশ্লেষণ হয়। খেয়াল করো, এরকম এরকম পাতা আঁকছিলাম, পাতা হলুদ হয়ে গেছে, যাই হোক। পাতা হলুদ হওয়ার প্রক্রিয়া কি বলা হয় জানো? ক্লোরোসিস। নাইট্রোজেনের অভাবে হয় ক্লোরোসিস। যাই হোক, পাতাকে জুম করলে এরকম টিস্যু দেখাইছিলাম, খেয়াল করে দেখো। ঠিক আছে, এটা পাতার উপরিতক ছিল। এখানে কিছু প্যালিসেড প্যারেনকাইমা ছিল। কি প্যারেনকাইমা? প্যালিসেড প্যারেনকাইমা। আর নিচে ছিল স্পঞ্জি প্যারেনকাইমা। খেয়াল করে দেখো, পরে আমি রক্ষী কোষ এঁকে এখানে পত্ররন্ধ্র দেখাইছিলাম, তাই না? এই প্যালিসেড প্যারেনকাইমাতে কি হয়? সালোক সংশ্লেষণ হয়। তাহলে মেসোফিল টিস্যুর প্যালিসেড প্যারেনকাইমাতে সালোক সংশ্লেষণ বেশি হবে। প্যালিসেড প্যারেনকাইমা। ঠিক আছে, এই যেটা হচ্ছে প্যালিসেড প্যারেনকাইমা। তাহলে কোথায় ভাইয়া? পাতার মেসোফিল টিস্যুতে সালোক সংশ্লেষণ হবে দূর্বাঘাসের। ঠিক আছে। আর মূল দিয়ে কি করবে? মূল দিয়ে সে পানি পরিশোষণ করবে। মূল দিয়ে সে পানি ও খনিজ লবণ পরিশোষণ করবে। মূল দিয়ে পানি ও খনিজ লবণ পরিশোষণ। আর জাইলেম টিস্যু কি করে? জাইলেম টিস্যু হচ্ছে একটা পরিবহন টিস্যু। আমরা দ্বিতীয় অধ্যায়ে পড়েছিলাম, তাই না? দ্বিতীয় অধ্যায়ে পড়েছিলাম জাইলেম টিস্যু একটা পরিবহন টিস্যু। জাইলেম টিস্যু কি করবে? পরিবহন করবে। কি পরিবহন করবে? কাঁচামাল পরিবহন। কাঁচামাল পরিবহন। কি কি কাঁচামাল? পানি ও খনিজ লবণ। তাহলে দেখো, এই যে আর্ট অফ সলভিং এ তুমি জাইলেম টিস্যুর কাজও করে ফেললে। আর এটার ডাইরেকশন কি বলতো? এটা যদি একটা উদ্ভিদ হয়, উদ্ভিদের মূল থেকে পাতার দিকে অর্থাৎ ঊর্ধ্বমুখী পরিবহন করে কে? জাইলেম টিস্যু, ঊর্ধ্বমুখী পরিবহন। আর ফুলের কাজ কি? ফুলের কাজ পরাগায়ন করা। ঠিক আছে, ফল উৎপন্ন করা, এটসেট্রা। তো এটা হচ্ছে আর্ট অফ এমসিকিউ সলভিং। আচ্ছা দেখো, ক্রেবস চক্রে 2 অণু গ্লুকোজ হতে কত অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়? আবারও দেখো, তোমার আর্ট অফ এমসিকিউ সলভিং তোমাকে কতটা হেল্প করবে। তুমি এটা তো ভালো করে সলভ করেছিলে। ক্রেবস চক্রে 1 অণু গ্লুকোজ থেকে 4 অণু কার্বন ডাইঅক্সাইড হইতো। এখন তোমাকে বলছে 2 অণু গ্লুকোজ থেকে 4 × 2 কত? 8 অণু কার্বন ডাইঅক্সাইড। 8 অণু কার্বন ডাইঅক্সাইড। দেখছো? কারণ 1 অণু গ্লুকোজ থেকে 4 অণু কার্বন ডাইঅক্সাইড হয়, তাহলে 2 অণু 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে না? 2 × 4, দ্যাট ইজ 8 molecules of carbon dioxide. দেখছো? একটু কষ্ট করে পড়লে, একটু অ্যানালাইসিস করে পড়লে এভরিথিং বিকামস ইজিয়ার। এই দেখো, এটা তুমি জানো, ক্রেবস চক্রে কোনটি জারণ ঘটে, অর্থাৎ ক্রেবস চক্রের বিক্রিয়ক কোনটা? তুমি যদি একটু ভালো করে খেয়াল করো, ক্রেবস চক্রের বিক্রিয়ক কে ছিল? গ্লাইকোলাইসিসের উৎপাদক ছিল এসিটাইল কোয়ের বিক্রিয়ক। এসিটাইল কোয়ের উৎপাদক হচ্ছে ক্রেবস চক্রের বিক্রিয়ক। তাহলে ক্রেবস চক্রে কার জারণ ঘটতো ভাইয়া? এসিটাইল কোয়ে। কার? এসিটাইল কোয়ে। ওই যে আর্ট অফ এমসিকিউ সলভিং তোমাকে এটা পারিয়ে দিয়েছে। এডিনোসিন ট্রাইফসফেট মানে কি জানো? এটিপি। এটার ফুল ফর্মে হচ্ছে এডিনোসিন ট্রাইফসফেট।
ঠিক আছে, পাইরুভিক অ্যাসিড আমরা অলরেডি পড়ে ফেলেছি, গ্লুকোজও পড়ে ফেলেছি। গ্লাইকোলাইসিসের বিক্রিয়াগুলো কোষের কোন অংশে সংঘটিত হয়? খেয়াল করে দেখো ভাই, একটা বিরাট বড় ছবি আঁকছিলাম, যেটা একটা কোষ, এটা একটা কোষ, ঠিক আছে। কোষের এটা হচ্ছে প্লাস্টিড, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। প্লাস্টিডে কি হইতো? প্লাস্টিডে গ্লুকোজ তৈরি হইতো, গ্লুকোজ, গ্লুকোজ তৈরি হয়ে সে এখানে আসতো। খেয়াল করে দেখো, এই টি শার্ট পরেই এইরকম একটা ছবি এঁকে দেখাইছিলাম, গ্লুকোজটা পরে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় দুই অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করত, যেটা হচ্ছে গ্লাইকোলাইসিস। এটা কোথায় দেখাইছিলাম? এটা হচ্ছে এই যে কোষের ভেতরে, সাইটোপ্লাজমে। তাহলে গ্লাইকোলাইসিস বিক্রিয়াগুলো কোথায় হয়? সাইটোপ্লাজমে হয়। আর বাকি যত বিক্রিয়া আছে ওগুলা কোথায় হয়? মাইটোকন্ড্রিয়ায়। ওগুলাতে কি কি আছে? ওগুলাতে আছে তোমার এই যে এসিটাইল কোয়ে সৃষ্টি, এসিটাইল কোয়ে সৃষ্টি ধাপ, এটা কোথায়? 2 নাম্বার ধাপ। 3 নাম্বার হচ্ছে ক্রেবস চক্র, ক্রেবস সাইকেল। আর 4 নাম্বার হচ্ছে ইটিএস। এগুলো সব কোথায় হইতো? এগুলো সব এই তিনটা হইতো মাইটোকন্ড্রিয়ার ভিতরে, অর্থাৎ এই জায়গায়। দেখো সুন্দর করে দেখাইছিলাম। নিউক্লিয়াসে তেমন কিছু হইতো। নিউক্লিয়াসে কি থাকে? নিউক্লিয়াস হচ্ছে কোষের মস্তিষ্ক। এখানে থাকবে ডিএনএ, এখানে থাকবে ক্রোমোজোম, অর্থাৎ বংশগতির ধারক ও বাহক হিসেবে কাজ করবে, ঠিক আছে। গোলজি বস্তু, গোলজি বস্তুর কাজ কি বলতো? গোলজি বস্তুর কাজ হচ্ছে প্যাকেজ করা, প্যাকেট করা, প্রোটিন প্যাকেট করা, ঠিক আছে। প্যাকেজিং সেন্টার গোলজি বডি। দেখছো, এই জন্য গ্লাইকোলাইসিসের অপর নাম ছিল কি দেখো তো? শ্বসনের সাধারণ গতিপথ, কারণ এটা অবাধ শ্বসনও হয় এবং সবাধ শ্বসনও হয়। শ্বসনের সাধারণ গতিপথ, ঠিক আছে। আরেকটা নাম ছিল কি? যেহেতু সাইটোপ্লাজমের ভেতরে হয়, তাই সাইটোপ্লাজমীয় শ্বসন। কারণ কি? কারণ এর এনজাইম সমূহ সাইটোপ্লাজমেই থাকে। গ্লাইকোলাইসিস হওয়ার জন্য যে মোটিভেশন দরকার, এনজাইম দরকার, সেগুলো সাইটোপ্লাজম ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না, তাই সাইটোপ্লাজমে ওদের শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হয়। আচ্ছা, অবাধ শ্বসন ঘটে কোন উদ্ভিদে? খেয়াল করো, অবাধ শ্বসন ঘটে কোন উদ্ভিদে? আমরা একটা পড়েছিলাম মনে আছে, ইস্টে অবাধ শ্বসন ঘটবে, যেটা উদ্ভিদ না, এটা ছত্রাক। এটা ছত্রাক, বাট ওরা প্রশ্নটা ভুল দিয়েছে, যাই হোক উত্তরটা ইস্টই হবে। আর ভুট্টা, ভুট্টাতে কি হয় বলতো? ভুট্টাতে সবাত শোষণ, ফার্ন, শৈবাল, এগুলোতে সবাত শোষণ হবে, কারণ অক্সিজেন নিয়ে বেঁচে থাকে। আর এখান থেকে আর্টিস্টিক ভাবে তুমি শিখবে অবাত শোষণ কাকে বলে। তুমি জানো অবাত শোষণ মানে হচ্ছে অক্সিজেন বিহীন শোষণ, অক্সিজেন বিহীন শোষণ, এটা হচ্ছে অবাত শোষণ, ঠিক আছে। আর অক্সিজেন যুক্ত শোষণ হচ্ছে সবাত শোষণ। ওকে, এখানে চলে আসি। শ্বসনের জন্য উত্তম তাপমাত্রা নিচের কোনটি? শ্বসনের জন্য উত্তম তাপমাত্রা কোনটা ভাইয়া? 20 থেকে 45। এখন তুমি একই ভাবে সালোক সংশ্লেষণের জন্য উত্তম তাপমাত্রা কত সেটা জেনে রাখবে। সালোক সংশ্লেষণের জন্য উত্তম তাপমাত্রা কত সেটাও জেনে রাখবে তুমি। শ্বসনটা আসছে, সালোক সংশ্লেষণটা জেনে রাখি আমরা। সালোক সংশ্লেষণ, কমেন্ট অন করি তো। তোমরা সালোক সংশ্লেষণ উত্তম তাপমাত্রাটা বলো তো। সালোক সংশ্লেষণের উত্তম তাপমাত্রা, বর্তানুকূল তাপমাত্রা কত দেখি। তোমাদের জন্য প্রশ্ন থাকলো, 22 থেকে 35। ভেরি গুড। সালোক সংশ্লেষণটা হচ্ছে 22 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। এখন তোমাদের যদি স্যাররা একটু ট্রিক করে, একটু চালাকি করে এটা ক্যালভিনে দিয়ে দেয়, তখন তোমরা পারবে না? তোমরা কি সেলসিয়াস থেকে ক্যালভিনে নিতে পারো? সেলসিয়াস থেকে ক্যালভিনে নিতে পারো মাই ডিয়ার স্টুডেন্ট? জানো না? আচ্ছা, ধরো
এক্স প্লাস 273, এটা হচ্ছে সেলসিয়াস থেকে ক্যালভিনে নেওয়া। অর্থাৎ সেলসিয়াসে যাই থাকুক না কেন, তুমি তার সাথে 273 যোগ করে দিবা, সেটা হচ্ছে তোমার ক্যালভিনে চলে যাবে। তাহলে এখানে যদি আমি 273 যোগ করি তাহলে কত হবে বলতো? এটা হবে 295 ডিগ্রি ক্যালভিন থেকে 308 ডিগ্রি ক্যালভিন, বুঝছো? তাহলে সেলসিয়াস থেকে ক্যালভিন নিতে হলে 273 দিয়ে যোগ করতে হয়, সেলসিয়াস থেকে ক্যালভিনে নিতে হলে 273 দিয়ে যোগ করতে হয়, ঠিক আছে? ওকে, কমেন্ট অফ করে দিই। আচ্ছা, নিচের কোনটি সি3 উদ্ভিদ? এখন তুমি আর্টিস্টিক ভাবে কি চিন্তা করবে দেখো তো। তুমি প্রথমে চিন্তা করবে, আচ্ছা সি3 কথাটা মানে কি? সি3 কথাটার মানে হচ্ছে, তুমি যে পড়েছো সালোক সংশ্লেষণ, দেখো আমরা একটু রিভিশনও দিয়ে দিচ্ছি। সালোক সংশ্লেষণ, ঠিক আছে? এটা দুইটা পর্যায়, একটা হচ্ছে আলোক নির্ভর পর্যায়, আলোক নির্ভর পর্যায়, ঠিক আছে, আলোক নির্ভর পর্যায়। আরেকটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। আলোক নিরপেক্ষ পর্যায়, আলোক নিরপেক্ষ পর্যায়ে কি হইতে বলতো? আলোক নিরপেক্ষ পর্যায়ে এটিপি ও NADP H2 কে ব্যবহৃত করে, ঠিক আছে, কার্বন ডাই অক্সাইডের ব্যবহার করে কার্বন ডাই অক্সাইডের বিজারণ হইতো, ঠিক আছে? এখন খেয়াল করো, কার্বন ডাই অক্সাইডের বিজারণের 3টা চক্র ছিল, একটা সি3 চক্র, একটা সি4 চক্র, আর একটা হচ্ছে CAM চক্র। সি3 চক্র তাদেরকে বলতাম যাদের প্রথম স্থায়ী বস্তু ছিল 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, ঠিক আছে? আর সি4 তাদেরকে আমি বলতাম যাদের প্রথম স্থায়ী বস্তু ছিল, প্রথম স্থায়ী বস্তু 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে? আর সিএম এটা ছিল মরুজ উদ্ভিদে হয়, ক্রাসালোসিয়ান অ্যাসিড মেটাবলিজম। আর আলোক নির্ভর অধ্যায়ে কি হইতো? ফসফোরাইলেশন, কি ধরনের? ফটোফসফোরাইলেশন, আলোর সাহায্যে ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি করা, ফটোফসফোরাইলেশন। প্লাস কি হইতো বলতো? ফটোলাইসিস, আলোর সাহায্যে পানির ভাঙন, ফটোলাইসিস, তাই না? এই দুইটা কাজ হইতো। তাহলে দেখো, তোমার আর্টিস্টিক মেথডে তুমি অনেক কিছু অ্যানালাইসিস করে ফেললা। এখন চলে আসো সি3 উদ্ভিদ কোনটা? আমি বলেছিলাম সি3 হচ্ছে ম্যাক্সিমাম উদ্ভিদ, 85% উদ্ভিদ হচ্ছে তোমার সি3। আম, জাম, ধান, ঠিক আছে, কাঁঠাল যা আছে সব সব হচ্ছে তোমার সি3। আর বলেছিলাম আখ এবং ঘাস জাতীয় জিনিস ওগুলো ছিল সি4। তাহলে খেয়াল করো, এই যে আখ, ঘাস, ভুট্টা, এগুলো হচ্ছে সি4। বাকি থাকে একটা ধান গাছ, এটা হচ্ছে সি3 উদ্ভিদ। তাহলে দেখো তুমি সি3 উদ্ভিদ কাকে বলে, সি4 কাকে বলে, উদাহরণ কি, সবকিছু জেনে ফেললে বিকজ অফ দিস আর্ট। আচ্ছা, 4 অণু এফিডিএস2 থেকে কয় অণু এটিপি তৈরি? এটা সবাই জানো, প্রত্যেকটা অণু এফিডিএস2 থেকে 2টা করে এটিপি তৈরি হয়। তাহলে 4 অণু থেকে কয়টা? 4 ইন্টু 2, দ্যাট ইজ 8 এটিপি। ম্যাথ। পাতার মেসোফিল টিস্যুর
কোষের অম্লত্ব বেড়ে যায় কোনটির কারণে? দেখো একটা ব্রিলিয়ান্ট কোয়েশ্চেন, অম্লত্ব বেড়ে যায়, ব্রিলিয়ান্ট। এখন খুব ভালো করে খেয়াল করো, অম্লত্ব বেড়ে যাওয়া মানে কি? অম্লের পরিমাণ বেড়ে যাওয়া, অ্যাসিডের পরিমাণ বেড়ে যাওয়া। এখন তোমরা বলো তো, মনে মনেই বলো, জোরে জোরেই বলো, এটার নাম কি? এটার নাম কি? কমেন্টে জানাও, এটার নাম কি? রাহাত বলছে আমার কমেন্ট কি দেখা যায়? হ্যাঁ রাহাত, তোমার কমেন্ট দেখছে। এটার নাম কি? এটা হচ্ছে কার্বনিক অ্যাসিড। অ্যাসিড গুলা কি করে? অ্যাসিড গুলা জলীয় দ্রবণে H+ আয়ন দান করে, রাইট? তো কার্বনিক অ্যাসিড গুলা বিয়োজিত হয়, দান করে H+ প্লাস কার্বনেট আয়ন, বাইকার্বনেট আয়ন, ঠিক আছে? এই যে H+ বেড়ে গেলে সেটার অম্লত্ব বেড়ে যায়, তাহলে আমরা বুঝতে পারছি H+ বাড়বে কখন? যখন কার্বনিক অ্যাসিড বেড়ে যাবে। কার্বনিক অ্যাসিড কখন বাড়ে জানো? যখন কার্বন ডাইঅক্সাইড বেশি থাকবে, তখন সেটা পানির সাথে বিক্রিয়া করে তৈরি করবে কার্বনিক অ্যাসিড। তাহলে অম্লত্ব বেড়ে যাবে কখন? যখন কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের মাত্রা খুব বেশি বেড়ে গেলে অম্লত্ব বেড়ে যাবে। দেখছো? একজন বলছে থ্যাংক ইউ, তোমরা এত আমাকে ভালোবাসো, এতটা হাইলি রেট করো, আই এম ভেরি গ্রেটফুল টু ইউ। আর আমি একটা কথাই বলতে চাই, আমি যেটা ফিল করি যে সকল টিচাররাই চেষ্টা করে তোমাদের ভালো করার জন্য, তোমাদের ভালো কিছু দেওয়ার জন্য। তো সবার, সেটা শিক্ষক টিচার হোক বা অন্য যে কোনো জায়গার টিচার হোক না কেন, বা শিক্ষক যে কোনো টিচার হোক না কেন, সবার উদ্দেশ্য একটাই থাকে, স্টুডেন্টদের ভালো করা, বাট বর্তমান যুগে খুবই হার্টফুল জিনিসটা, যে স্টুডেন্টদের মধ্যে, আমি জানি তোমরা ভালো, তো বলছি অনেকের মধ্যে দেখা যায় টিচারের প্রতি রেসপেক্টটা থাকা উচিত, ওইটা তারা শো করে না। তারা কিছু বাজে জিনিস, আনহেলদি কম্পারিজন, ঠিক আছে, উনি ভালো না, এ ভালো, সে ভালো, এইসবের কারণে নানানভাবে নিজের মনের অজান্তেই শিক্ষকদের অসম্মান করে বসে। বাট আমি, যেহেতু তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, তোমাদের আমি ছোট ভাই বোন হিসেবেই সবসময় দেখি, তো ওই জায়গা থেকে একটা অ্যাডভাইস দিচ্ছি, সেটা হচ্ছে কখনোই এই আনহেলদি কম্পারিজন করবা না, হক জ্ঞানে কোনো কথায় কাউকে অসম্মান করবে না, টিচারদের তো অসম্মান করাই যাবে না, এটা মাথায় রাখবা। টিচাররা সবসময় চায় ভালো করার জন্য, এবং সেটাই মাথায় রেখে তাদের সাথে ডিল করবা। এবং তাদের অনেকের মাঝে খারাপ দিক থাকে, তাই না? মানুষ, টিচারও একজন মানুষ, তারও কিছু খারাপ গুণ থাকবে, তারও কিছু ব্যাড কোয়ালিটি থাকবে, ওইগুলাকে খুব বেশি হাইলাইট করার দরকার নাই। ইনফ্যাক্ট কোনো মানুষেরই কোনো ভুল জিনিস, খারাপ দিক খুব বেশি ঢালাওভাবে প্রচার করবা না, তাকে সেটা বারবার মনে করায় দিবা না, ঠিক আছে? এতে কি হয়, ওই মানুষটার মন খারাপ হয়, তার ভালো হওয়ার যে একটা ক্ষীণ প্রবণতাও থাকে সেটা নষ্ট হয়ে যায়। ধরুন, মানুষ তো আমাকে খারাপ ভাবছে, আমি নষ্ট হয়ে যাবো, আরো আরো খারাপ করবো, এই করবো সেই করবো, এটা তো আছেই। তার বাইরে তোমারও কিন্তু গীবত করার জন্য একটা স্ট্রং গুনাহ হয়ে যাচ্ছে। তো এটা সবার প্রতি রিকোয়েস্ট থাকবে যে ভাইয়া সবাইকে সম্মান করো, সম্মান দেখাও, ঠিক আছে? কাউকে তো ভালো নাই লাগতে পারে, দ্যাট ইজ নর্মাল, বাট ভালো না লাগার মানে এই না যে তাকে তুমি অসম্মান করবা, ঠিক আছে? তো যেহেতু তোমরা আমাকে অনেকটা মানো, আমি ফিল করি, তো ওই জায়গা থেকে তোমাদের এটা বলা, হোপফুলি এই কথাটাও তোমরা মানবে, এই কথাটা ইমপ্লিমেন্ট করবে জীবনের সর্বক্ষেত্রে। তখন দেখবে টক্সিক এনভায়রনমেন্ট বা রেষারেষি কিছুই থাকবে না, পৃথিবীটা অনেক সুন্দর হবে, সবার মধ্যে ভালোবাসা থাকবে, সম্প্রীতি থাকবে, আনন্দ থাকবে। আচ্ছা দেখো, সবাত শোষণে 3 অণু গ্লুকোজ জারিত হয়ে কয় অণু এটিপি তৈরি হয়? এটা তো খুব সিম্পল, ঐকিক নিয়ম, তাই না? 1 অণু গ্লুকোজ থেকে আমরা কি পাই? সবাত শোষণ, 38 অণু এটিপি পাই। তাহলে 3 অণু থেকে 3 ইন্টু 38 কত? 114 এটিপি, ঠিক আছে? আচ্ছা, আর যদি তোমাকে অবাধ শোষণ বলতো ভাইয়া, অবাধ শোষণ বললে তুমি কি বলতা? অবাধ শোষণে তুমি এটিপি পাও, দেখো, অবাধ শোষণে 1 অণু গ্লুকোজ থেকে এটিপি পাও কত? 2টা। 1 অণু গ্লুকোজ থেকে এটিপি পাই 2টি, এটা মাথায় রাখবা, ঠিক আছে? এটা মাথায় রাখবা। ক্লিয়ার? তোমরা কি এমসিকিউ সলভিংটা ভালো করে প্র্যাকটিস করতে পেরেছো? এখন আমাকে কথা দাও যে এই চ্যাপ্টার থেকে মিনিমাম,
মিনিমাম 50টা এমসিকিউ তুমি বাসায় প্র্যাকটিস করবে আমাদের প্র্যাকটিস বুক থেকে। শিখো প্র্যাকটিস বুক থেকে, শিখো প্র্যাকটিস বুক থেকে। ঠিক আছে, আমি তুমি প্রায়োরিটি দিবা বোর্ডের গুলা করার পর তারপর হচ্ছে বিভিন্ন স্কুল, তারপর হচ্ছে বিভিন্ন স্কুলের। এভাবে তুমি প্র্যাকটিস করো কিনা এই আর্ট অফ এমসিকিউ সলভিং। ঠিক আছে, এই আর্ট অফ এমসিকিউ সলভিং নিয়ম অনুযায়ী মিনিমাম 50টা এমসিকিউ সলভ করবা কিনা, করবা? পঞ্চাশটা টপিক গুলা মিলিয়ে এক একটা টপিক থেকে এক একটা এরকম কয়েকটা করে, ঠিক আছে, যে সবগুলো টপিক টাচ হয়। ওকে, গ্রেট। শিখো প্র্যাকটিস বুক তোমাদের চ্যাপ্টার শেষ হওয়ার পরে এখানে পেয়ে যাবা, ঠিক আছে, ওই অ্যাপে গেলেই পাবা। ওকে, থ্যাংক ইউ। কমেন্ট অফ করে দিই। নিচে যাই, ঘুম কাটানোর ট্রিক্স নেই, এটা নিয়ে বলছি ঘুম কেমনে কাটাবা। ওই যে শিখবো যদি ভিডিও আছে দেখবা, বা আমার একটা পেজ আছে ডক্টর তানজিম আহমেদ অন্তর, এখানে ভিডিও দিয়েছি। এক কথা যদি ক্লাসে বারবার বলি তখন কি হবে বলো তো, ক্লাসের তো অন্য পড়া পড়াইতেই পারবো না। তো মাঝে মাঝে বলবো, সমস্যা নেই, তোমাদের গ্রুপে দিয়ে দিব না পোস্ট। আচ্ছা, এখন চলে আসো সিকিউ সলভিং। সিকিউ সেম, এখন আমরা দেখবো আর্ট অফ সিকিউ সলভিং। আর্ট অফ বা আর্টিস্টিক ওয়েতে সিকিউ সলভ। চলো, তোমাকে ভাবতে হবে, ভাবনা চিন্তা তোমাকে অনেক দূরে নিয়ে যাবে, এই অবস্থা কেন এটা? আচ্ছা, সমস্যা নেই, দেখো, চলো আমি একটা দেখাই দিব, বাকিগুলো তোমরা ঠিকঠাক মতো করবে বাসায় ইনশাল্লাহ। দেখো, বলেছে অক্সিজেন, আচ্ছা গ্রেট, বললো অক্সিজেন থেকে কার্বন ডাইঅক্সাইড, আবার কার্বন ডাইঅক্সাইড থেকে আবার অক্সিজেন, অর্থাৎ এই অক্সিজেনটা কোনো একটা প্রক্রিয়ার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড রূপান্তর হয়, আবার কার্বন ডাইঅক্সাইডটা কোনো একটা প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেন রূপান্তরিত হচ্ছে। সেই প্রক্রিয়াটা কি বলতো? এখানে খেয়াল করে দেখো, শ্বসন প্রক্রিয়ায় তুমি কি করতা? শ্বসন প্রক্রিয়ায় তুমি গ্লুকোজ, এটা অক্সিজেনের সাথে হইতে পারে বা অক্সিজেনের ছাড়া হইতে পারে, তুমি এটাকে জারিত করতা, জারিত করে পাইতা কার্বন ডাইঅক্সাইড, পানি প্লাস এটিপি, তাই না? তুমি এরকম একটা জিনিস পাইতা, অর্থাৎ তুমি বলতে পারো শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেন ব্যবহৃত হয় এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। তার মানে এই যে জিনিসটা, এটা হচ্ছে শ্বসন, এটা হচ্ছে কি শ্বসন প্রক্রিয়া। আচ্ছা, আবার এই যে কার্বন ডাইঅক্সাইড ব্যবহৃত হয়ে তৈরি হচ্ছে অক্সিজেন, তাহলে এই প্রক্রিয়ায় কিছু একটা হচ্ছে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড ব্যবহৃত হচ্ছে, সাথে হচ্ছে পানি, তাই না? এবং তৈরি করছে কি গ্লুকোজ প্লাস অক্সিজেন প্লাস পানি। তার মানে এই প্রক্রিয়াটা হচ্ছে চালক সংশ্লেষণ, চালক সংশ্লেষণ, ঠিক আছে। তার মানে দেখো আমরা ক্লু ধরে ফেললাম। ওকে, এখন প্রথম প্রশ্ন, হ্যাঁ, নিউক্লিওটাইড কাকে বলে? নিউক্লিওটাইড কাকে বলে? এখান দিয়ে অন্য যে কোনো প্রশ্ন হইতে পারতো। দেখো, তুমি প্রশ্ন চিন্তা করবা আর্টিস্টিক ওয়েতে, তোমার চিন্তার গভীরতা বাড়াইতে হবে। যেহেতু এখানে শ্বসন এবং সালোক সংশ্লেষণ বলেছে, তোমার এখানে বলতে পারতো শ্বসন কাকে বলে, এখানে বলতে পারতো অবাধ সবাধ শ্বসন কি, ঠিক আছে, এখানে বলতে পারতো
সালোক সংশ্লেষণ কি? এখানে বলতে পারতো সালোক সংশ্লেষণের পর্যায় কয়টা, বা C3C4 কি, বলতে পারতো না? অনেক কিছু ক নাম্বারে বলতে পারতো। তার মানে তুমি যখন এই সিকিউটা পড়বা তখন এই ক নাম্বারে এই প্রাসঙ্গিক জিনিসগুলো তোমার মাথায় চলে আসবে, এইগুলো বলতে কিন্তু পারতো। ঠিক আছে। আচ্ছা, নিউক্লিওটাইড কি ভাইয়া? নিউক্লিওটাইড হচ্ছে নাইট্রোজেন ক্ষার। দেখো আমি সুন্দর করে পড়াইছিলাম তোমাদের। নাইট্রোজেন ক্ষার, ফসফেট ও শর্করা সম্মিলিত একটি উপাদান। উদাহরণ দিবা, যেমন এটিপি, এটা হচ্ছে একটা নিউক্লিওটাইড, এটা হচ্ছে নিউক্লিওটাইড। ঠিক আছে। কিভাবে এডিপি সৃষ্টি হয় ব্যাখ্যা করো। কিভাবে এডিপি সৃষ্টি হয় ব্যাখ্যা করো। এটাও তোমাদের আমি সুন্দর করে পড়াইছিলাম। এডিপি কিভাবে সৃষ্টি হয় দেখো। এডিপি সৃষ্টি হয়, এডিপি কি একটা নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড তৈরি হওয়ার জন্য লাগবে অ্যাডেনিন। তুমি লিখবা অ্যাডেনিন প্লাস শর্করা, ঠিক আছে, প্লাস ফসফেট। এটা কি বলতো? এটা হচ্ছে এডেনোসিন মনোফসফেট, কারণ একটা ফসফেট আছে। এই অ্যাডেনোসিন মনোফসফেটের সাথে যখন আরেকটা ফসফেট যুক্ত হবে তখন হবে অ্যাডেনোসিন ডাইফসফেট। ডিতে ডাই, অ্যাডেনোসিন ডাই মানে দুইটা, ঠিক আছে, অ্যাডেনোসিন ডাইফসফেট। তাহলে এডিপি এভাবে তৈরি হয়। আর এই যে ফসফেট যুক্ত হওয়া, এই প্রক্রিয়াটাকে কি বলা হয় বলতো? এই যে ফসফেট যুক্ত হচ্ছে, এই প্রক্রিয়ার নাম হচ্ছে ফসফোরাইলেশন। তাহলে এডিপি ফসফোরাইলেশন প্রক্রিয়া যুক্ত হয়, তৈরি হয়। এর মধ্যে কি উপাদান থাকে? অ্যাডেনিন, অর্থাৎ অ্যাডেনিন নামক নাইট্রোজেন ক্ষার, শর্করা ও ফসফেট দুইটা যুক্ত হয়ে তৈরি করে এডিপি, অ্যাডিনোসিন ডাইফসফেট। ঠিক আছে। এখানে তোমাকে প্রশ্ন করতে পারতো এটিপি কিভাবে তৈরি হয়, তখন তুমি কি করতা? জাস্ট আরেকটা ফসফেট যুক্ত করে দিতা, তিনটা ফসফেট যুক্ত করতা। এটিপি কিভাবে তৈরি হয়? ঠিক আছে, প্রশ্ন করতে পারতো তোমাকে। বি প্রক্রিয়ায় এটিপি উৎপন্ন হওয়ার প্রবাহ চিত্র। তো এটা হচ্ছে বি প্রক্রিয়া, এটা হচ্ছে এ প্রক্রিয়া। তাহলে এ প্রক্রিয়া হচ্ছে সালোক সংশ্লেষণ, আর বি প্রক্রিয়া হচ্ছে শ্বসন। আমরা কিন্তু জেনে ফেললাম। প্রশ্নটা কি করেছে দেখো। বি প্রক্রিয়ায় এটিপি উৎপন্ন হওয়ার প্রবাহ চিত্র আমরা দেখিয়েছিলাম না, যে কিভাবে এটিপি তৈরি হয়। 38টা এটিপি উৎপন্ন হওয়ার প্রবাহ চিত্র, সবার শ্বসন প্রক্রিয়া, একটা চার্ট আছে তোমাদের বইয়ে, ওই চার্টটা দিতে বলছে, ওই চার্টটা দিতে বলছে। ঠিক আছে, ওকে। তাহলে দেখো, এখানে তারা আরেকটু স্ট্র্যাটেজিক হইতে পারতো। ওরা ফুল প্রক্রিয়া না বলে বলতে পারতো ক্রেবস চক্রে কি উৎপন্ন হয়, গ্লাইকোলাইসিসে কি উৎপন্ন হয়, ঠিক আছে, বা এসিটাইল কোয়ে থেকে উৎপন্ন হয়, বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে কি উৎপন্ন হয়। অর্থাৎ ফ্র্যাকশন করে কিন্তু বলতে পারতো। এই ধরনের প্রশ্ন কিন্তু হতে পারতো। ঠিক আছে। আর তোমাকে বলতে পারতো বি প্রক্রিয়ায় এটিপি তৈরি হওয়ার কয়টা প্রসেস আছে, কয়টা ধাপ আছে, চারটা ধাপ, ব্যাখ্যা করো। ঠিক আছে। আচ্ছা, তারপরে এটাও তোমাকে বলতে পারতো বি প্রক্রিয়ায় যদি অক্সিজেন না থাকে সেই ক্ষেত্রে কি শ্বসন হবে, হলে কোন ধরনের শ্বসন। অক্সিজেন না থাকলে হবে অবাত শ্বসন, তখন তুমি ব্যাখ্যা করবে অবাত শ্বসন দুইটা ধাপে হয়। ঠিক আছে। অথবা তোমাকে বলতে পারতো বি প্রক্রিয়া যে অঙ্গাণুতে হয়, বা বি প্রক্রিয়ার তিনটা ধাপ যে অঙ্গাণুতে হয় তার চিত্র আঁকো। কোন অঙ্গাণুতে হয়? তিনটা ধাপ লাস্টে মাইটোকন্ড্রিয়াতে, মাইটোকন্ড্রিয়ার চিত্র আঁকো। ঠিক আছে। দেখো, অনেক ধরনের প্রশ্নই কিন্তু হতে পারে। এখন খেয়াল করো তো, এই যে প্রশ্নটা আছে, বি প্রক্রিয়ায় এটিপি উৎপন্ন হওয়ার প্রবাহ চিত্র। আমরা কি একটা এমসিকিউ সলভ করার সময় কই যেন, ওই যে আর্ট অফ এমসিকিউ সলভিং,
এই যে দেখো, এই যে এমসিকিউ এইটা সলভ করার সময় আমি কি টোটাল সমাজ শোষণ প্রক্রিয়ায় কি এটিপি কি ওর থেকে কি আসছে না আসছে সবকিছু ব্যাখ্যা করে ফেলছি না? তো এমসিকিউ সলভিং এর সময় সিকিউটা সলভ হয়ে গেল না? হয়ে গেল। এখন তোমরা সুন্দর করে তো লিখবে। এই বই, এইটা উত্তর দিবে হচ্ছে বইয়ের ৭৭ নাম্বার বইয়ে পেজে সমাজ শোষণের সংক্ষিপ্ত বর্ণনা বলে একটা চিত্র আছে, ওই চিত্রটা দিবে। সবাই বইটা খুলো, বইয়ের ৭৭ নাম্বার পেজের ওইটা দিবা। আমরা অলরেডি ব্যাখ্যা করে ফেলেছি। এই যে এইটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল চিত্র। দেখো আমরা সুন্দর করে এটা ব্যাখ্যা করছি, এখানে তোমার আর কোনো কনফিউশন থাকার কথা না। আচ্ছা, তারপরে গ নাম্বার আমাদের গেল। এখন ঘতে চলে আসো। জীব জগতে এই প্রক্রিয়ায় তুমি কিভাবে লিখবা? তুমি দেখাবা উদ্দীপকে এই প্রক্রিয়াটি হচ্ছে সালোক সংশ্লেষণ। কেননা সালোক সংশ্লেষণ প্রক্রিয়াতেই কি হয়, কার্বন ডাই অক্সাইড ব্যবহৃত হয়ে শর্করা জাতীয় খাবার তৈরি করে এবং উপজাত হিসেবে অক্সিজেন তৈরি হয়। তুমি সুন্দর করে এটা দেখাইলা। ঘ নাম্বার, এটা আরেকটা লিখবা, আরেকটু লিখবা, বিক্রিয়াটা দিয়ে দিবা। অনেকে বিক্রিয়া দিবে না, কিন্তু আমার ফিয়ারেস ফাইটারে বিক্রিয়া দিবে। কি করবে? বিক্রিয়া দিবে। তুমি এখানে বিক্রিয়াটা লিখবা। কার্বন ডাই অক্সাইড 6 অণু প্লাস 12 অণু পানি। এখানে কি থাকে? ক্লোরোফিল। তারপরে কি? সূর্যের আলো। ঠিক আছে? কি তৈরি করছো? গ্লুকোজ। কয় অণু? 1 অণু প্লাস 6 অণু অক্সিজেন প্লাস 6 অণু পানি। বিক্রিয়াটা লিখবে। তারপর এটা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, নিম্নের গুরুত্ব ব্যাখ্যা করা হলো। এখানে কিভাবে লেখা? প্যারা আকারে লেখা। কিন্তু আমার ফিয়ারলেস ফাইটারে কিভাবে লিখবে? এই জিনিসগুলাকেই পয়েন্ট আকারে লিখবে। তারা কি আকারে লিখবে? পয়েন্ট আকারে। অর্থাৎ তাদের উত্তরের প্যাটার্নটা কেমন হবে? তাদের উত্তরের প্যাটার্নটা হবে 1 2 3 4, এভাবে যতগুলা পয়েন্ট সুন্দর করে বানানো যায় এভাবে লিখবে। তাহলে কি ঘয়ের উত্তর লিখবা ঘ, বিক্রিয়া নিম্নের গুরুত্ব দেওয়া হলো, গুরুত্ব করে লিখবা, তারপর উপসংহার, এইভাবে লিখবা। তাহলে দেখো অনেকেই বিক্রিয়া দিবে না, কিন্তু আমার ফিয়ারলেস ফাইটাররা এফএমবি এফএমএস এর সৈনিকরা কি বিক্রিয়া দিবে। তখন ছাত্র খুশি, ওয়াও ও বিক্রিয়া দিছে, গ্রেট, তো 4-এ 4 দিয়ে দেই। ঠিক আছে? তো এই ট্রিক্স গুলা, এই আর্ট গুলা তোমাকে রপ্ত করতে হবে। এবং ইটস নট এ ম্যাটার অফ ওয়ান ডে, ইউ হ্যাভ টু প্র্যাকটিস দিস অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন। তখন তোমার এক্সিলেন্সি আসবে, তখন তুমি সিক্স সেন্সটা ডেভেলপ করে ফেলবা যে কখন কোন জায়গায় এক্সট্রা কোন জিনিসটা দিলে পরীক্ষায় ভালো মার্কস পাওয়ার প্রবণতা বা ফুল মার্কস পাওয়ার প্রবণতা বেড়ে যায়। ঠিক আছে? তো এটা নার্চার করতে হবে, নিজের মধ্যে এটা পালন করতে হবে। করবা তো নাকি? জোরে বলো তো করবো। আমি শুনি বা না শুনি, যে তোমার আম্মু শুনে করবো পড়বো। হ্যাঁ, কলকাতা নাইট রাইডার্সের গান আছে না, করবো লড়বো জিতবো, তুমি বলো পড়বো শিখবো এবং জিতবো। ঠিক আছে? এটাই আমাদের ট্যাগ লাইন, মোটো। ঠিক আছে? ওকে, তাহলে নেক্সট সিকিউ চলে যাই। নেক্সট সিকিউ দেখো, খুব সিম্পল সিকিউ। 6 অণু কার্বন ডাই অক্সাইড, 12 অণু পানি, সূর্যালো ক্লোরোফিল। জি, জি মানে কি বলতো? জি মানে হচ্ছে এখানে গ্লুকোজকে বোঝানো হয়েছে। জি মানে হচ্ছে গ্লুকোজ বা শর্করা। ঠিক আছে? শর্করা। তারপরে খেয়াল করো, এই যে গ্লুকোজটা তৈরি হয়েছে C6H12O6 গ্লুকোজ। গ্লুকোজটা কি করছো? জারণ করছো অক্সিজেনের সাথে, সবাত শোষণ তৈরি করছো 6 অণু কার্বন ডাই অক্সাইড, 6 অণু পানি এবং ই, অর্থাৎ তুমি খাবারকে জারিত করে কি উৎপন্ন করো? এটিপি। তার মানে এই 2 নাম্বারটা হচ্ছে শ্বসন প্রক্রিয়া। এটা হচ্ছে শ্বসন। তাহলে খেয়াল করো তো, সালোক সংশ্লেষণ এবং শ্বসন থেকে এমন কি কিছু বাকি আছে যেগুলো আমরা পড়ি নাই? যেগুলো আমরা পড়ি নাই, যেগুলো আমরা পারবো না, বলো তো? যেগুলো আমরা পড়ি নাই বা পারবো না, এমন কি কিছু বাকি আছে নাকি আমরা সবই পারবো? আমরা চেষ্টা করলে পড়লে সবই পারবো কিনা? কেমন, স্পিক আপ, ইউ হ্যাভ টু বি কনফিডেন্ট। আর কনফিডেন্ট কখন হবা? যখন পড়াশোনা করবা, আল্লাহর উপর বিশ্বাস রেখে বলতে পারবো ওকে আমি পড়েছি, আমি চাইলে পারবো, ইনশাল্লাহ পরীক্ষা আসতে পারবো। ইউ ফিল লাইক দ্যাট ওয়ে, তখন অটোমেটিক্যালি তোমার পারফরমেন্স বেটার হবে। আর তুমি অনেক পড়লা বাট কনফিডেন্স নাই, নিজের প্রতিও না আল্লাহর প্রতিও নাই, তখন কি হবে? তখন ওই পড়া কাজে আসবে না। তোমার ওই পড়া কখনোই 100% পরীক্ষা হলে দিতে পারবে না। সো ইউ হ্যাভ টু স্টাডি,
You have to pray and keep faith in Almighty Allah and yourself. বুঝছো? You have to keep your faith on Almighty Allah and on yourselves also. তারা সম্ভবই না। ঠিক আছে? আচ্ছা, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ক্লিয়ার? ওকে, এখানে দেখো ফসফোরাইলেশন কি, এটা আমরা বলেছি। ফসফোরাইলেশন হচ্ছে ফসফেট যুক্ত হয়ে বা কোনো প্রক্রিয়ায় ফসফেট যুক্ত হওয়ার প্রক্রিয়া কি বলা হয়? ফসফোরাইলেশন। ফসফেট যুক্ত হওয়ার প্রক্রিয়া কি বলা হয়? কি? ফসফোরাইলেশন। কমেন্ট অফ করে দিচ্ছি আবার, পরে আমরা লাস্টে কিছু জিনিস নিয়ে আলাপ করবো যে তুমি কিভাবে রিকল করবা পড়াশোনা। ঠিক আছে ভাইয়া, আমরা কখন ফোন ইউজ করব? যখন তোমার দরকার হবে। অদরকারে ফোন ইউজ করার দরকার নেই। যখন দরকার হবে তখন প্রয়োজনীয় এবং ভালো কাজে ফোন ইউজ করবা যখনই দরকার হয়। চলে আসি, স্থলজ উদ্ভিদের তুলনায় জলজ উদ্ভিদের সালোক সংশ্লেষণ হার বেশি কেন? আচ্ছা, এখন দেখো তুমি কখন মোটা হবে? যখন তোমার অনেক খাবার দাবার থাকবে, তাই না? বা ওই খাবার দাবার গুলা বানানোর জন্য তত ইনগ্রেডিয়েন্টস পাবা, তখন ইউ ক্যান কুক মোর, ইউ ক্যান ইট মোর এন্ড ইউ ক্যান বিকাম ফ্যাট, রাইট? অর্থাৎ রিসোর্স দরকার, কাঁচামাল দরকার। এখন এই যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া দেখো, এটা একটা কাঁচামাল হচ্ছে পানি, বড় সড়ো একটা কাঁচামাল পানি। এই জলজ উদ্ভিদ কই থাকে? পানিতে থাকে। পানিতে থাকে, তার তো পানির অভাবই নাই, তার কাঁচামালের কোনো অভাবই নাই। তো কাঁচামালের প্রাচুর্যতার কারণে তার সালোক সংশ্লেষণ বেশি হয়, তার সালোক সংশ্লেষণ আর বেশি হয়। আবার জলজ উদ্ভিদগুলোর কি জানো? জলজ উদ্ভিদগুলোর মডিফিকেশন আছে, ওই মডিফিকেশন গুলোর কারণে তার মধ্যে কার্বন ডাইঅক্সাইডও বেশি থাকে। তো যেহেতু কাঁচামাল বেশি, তাই তার সালোক সংশ্লেষণ হারও বেশি হয়। ঠিক আছে, ওকে। এখন চলে আসো উদ্দীপক লিখিত 2 নং প্রক্রিয়ায় উৎপন্ন ই এর হিসাব। দেখছো, এটা আমরা পড়ে ফেলছি যে ই এর হিসাব মানে এটিপি যে তৈরি হয় এর হিসাবটা লিখবা। অর্থাৎ একটা ছকে দেখাইছি না, ওই যে এমসিকিউ এর হিসাবটা তুমি এখানে দিয়ে দিলেই হয়ে যাচ্ছে কাহিনী। এই দেখো হিসাব, এই যে হিসাব, এটা বারবার আমরা দেখাইছি, শত কোটি বার। ঠিক আছে, আচ্ছা। তারপরে প্রশ্ন, অস্তিত্ব রক্ষায় সকল জীব 1 নং প্রক্রিয়াটির উপর নির্ভরশীল, যুক্তি সহ আলোচনা করো। এটা তুমি কিভাবে লিখবা? এটা তুমি লিখবা এভাবে, অস্তিত্ব রক্ষায় ব্যাখ্যা করা হলো। তুমি প্রথমে লিখলা উদ্দীপকের 1 নং প্রক্রিয়াটি হলো সালোক সংশ্লেষণ। আবারও সেম ভাবে তুমি বিক্রিয়াটা সম্পূর্ণ করবা, বিক্রিয়াটা সম্পূর্ণ করে তুমি লিখবা। তাহলে কি বিক্রিয়াটা সম্পূর্ণ করে লিখবা? ঘ নাম্বারে প্রথমে বিক্রিয়া সম্পূর্ণ করে লিখা। ঠিক আছে, তারপর নিজের মতো করে ব্যাখ্যা করো। নিজের মতো কিভাবে ব্যাখ্যা করবা? যে জীবকুল মানে উদ্ভিদ এবং প্রাণী দুজনকে বোঝানো হয়েছে। তাহলে উদ্ভিদ এরা হচ্ছে নিজের খাবার নিজে তৈরি করতে পারে, প্রাণী কি নিজের খাবার নিজে তৈরি করতে পারে? পারে না। উদ্ভিদ হচ্ছে স্বভোজী বা অটোট্রফ বলে, অটোট্রফ অর্থাৎ নিজের খাবার নিজে তৈরি করতে পারে। কি প্রক্রিয়া? সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। আর উদ্ভিদ নিজের খাবার নিজে তৈরি করতে পারে বিধায় সে বেঁচে থাকে। আর এই উদ্ভিদের উপর কে নির্ভরশীল বলতো? উদ্ভিদের উপর প্রাণী নির্ভরশীল। তাই প্রাণী উদ্ভিদের উপর নির্ভর করে যেহেতু বেঁচে থাকে, উদ্ভিদ যদি খাবার তৈরি না করতে পারে তাহলে উদ্ভিদ বাঁচবে না। আর উদ্ভিদ না বাঁচলে প্রাণী উদ্ভিদের উপর নির্ভর করে বেঁচে থাকতে পারবে না, আমি তুমি কেউ বাঁচবো না। অর্থাৎ পুরা জীবকুল উদ্ভিদ প্রাণীকুল অস্তিত্বের সংকটে পড়ে যাবে, তাদের অস্তিত্ব থাকবে না। এইভাবে ব্যাখ্যা করবা কেন সালোক সংশ্লেষণ ইম্পর্টেন্ট। কারণ সবার বেঁচে থাকার জন্য খাবার দরকার, সিম্পল। খাবার না থাকলে কেউ বাঁচবে না। ঠিক আছে, আর আমরা খাবারের উপর উদ্ভিদের উপর নির্ভরশীল, আর উদ্ভিদ সালোক সংশ্লেষণের উপর নির্ভরশীল। তো এই যে যুক্তিবিদ্যা আছে না যে গরু ঘাস খায়, তুমি গরু খাও তার মানে তুমি ঘাস খাও, ঠিক একইভাবে যে উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাবার তৈরি করে আর তুমি উদ্ভিদকে খাও, অর্থাৎ তুমি সামহাউ ইজ লিঙ্কড টু ফটোসিনথেসিস, অর্থাৎ তুমি সরাসরি না হলেও পরোক্ষভাবে কিন্তু এককভাবে নির্ভরশীল কার উপর? সালোক সংশ্লেষণের উপর। এটা ব্যাখ্যা করবা। বাট পার্থক্য কি হবে আমার ফিয়ারলেস ফ্যাটের সাথে অন্যদের? সেটা হচ্ছে তারা বিক্রিয়া দিবে না, কিন্তু আমার ফিয়ারলেস ফ্যাটের বিক্রিয়াটা সম্পূর্ণ করে লিখবে, গ্লুকোজের সংকেতটা সে লিখবে। আচ্ছা, প্র্যাকটিস কোশ্চেন 3 চলে আসি। শ্বসনিক বস্তু কি? দেখো এটা এখান থেকে আসতে পারতো, শ্বসন কি?
এখান থেকে আসতে পারতো গ্লাইকোলাইসিস কি, এটসেট্রা এটসেট্রা। শ্বসনিক বস্তু কি, যে বস্তুগুলা শ্বসন হয়, যারা শ্বসন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে শক্তি উৎপন্ন করে, তারাই হচ্ছে শ্বসনিক বস্তু। অর্থাৎ যত ধরনের খাবার দাবার আছে, গ্লুকোজ অর্থাৎ শর্করা, প্রোটিন, কার্বোহাইড্রেট, আমিষ, স্নেহ জাতীয় যত খাবার আছে সবাই হচ্ছে শ্বসনিক বস্তু। ঠিক আছে। গ্লাইকোলাইসিস বলতে কি বোঝায় দেখো, গ্লাইকোলাইসিস হচ্ছে শ্বসনের একটি সাধারণ ধাপ, যে ধাপে এক অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। উদ্দীপকের এস তৈরির প্রক্রিয়া বর্ণনা করো। খেয়াল করো, আমরা উদ্দীপকটা পড়ি। উদ্দীপক একটি জৈব রাসায়নিক উদ্ভিদের একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া যাতে পানির সালোক বিভাজন ঘটে। সালোক বিভাজন মানে কি বলতো? সালোক বিভাজন মানে হচ্ছে ফটোলাইসিস। সালোক মানে আলোর সাথে, ঠিক আছে, আলোর সাথে সালোক, ফটোলাইসিস কিসের? পানির, মানে ফটোলাইসিস অফ ওয়াটার তোমাদের দেখাইছিলাম প্রথম ক্লাসে। এখানে কি হয়, এই যে পানিটা ভাঙে, পানি ভেঙে তৈরি হয় H+, তৈরি হয় 2টা ইলেকট্রন, তৈরি হয় হাফ মলিকিউল অফ অক্সিজেন। এটা কোথায় হয়? এটা হয় আলোক পর্যায়ে। কোথায়? আলোক পর্যায়ে, আলোক নির্ভর পর্যায়ে হয়। তারপরে এই H+টা তৈরি করে কি বলতো? NADPH2 তৈরি করে হচ্ছে H+টা। আর এই ইলেকট্রন গুলা তৈরি করে এটিপি। কি তৈরি করে? এটিপি। এই NADPH2 এবং এটিপি ওরা কোথায় যায়? ওরা চলে যায় অন্ধকার বা আলোক নিরপেক্ষ পর্যায়ে। তখন ওদের থেকে তৈরি হয় গ্লুকোজ C6H12O6। ঠিক আছে। তাহলে এটা হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। এখানে এস বলতে কি, কার্বন বিজারিত হয়ে এস উৎপন্ন করে, এসটা হচ্ছে গ্লুকোজ C6H12O6 অর্থাৎ গ্লুকোজ। তাহলে গ্লুকোজ তৈরির প্রক্রিয়া তুমি ব্যাখ্যা করবা, অর্থাৎ শ্বসন প্রক্রিয়া ব্যাখ্যা করবা। আগের যেটা পড়ছি তাই 4টা ধাপে ব্যাখ্যা করে দিবা। সরি, শ্বসন না, সালোক সংশ্লেষণ। অর্থাৎ এই যে আলোক নির্ভর পর্যায়ে ব্যাখ্যা করবা এবং আলোক নিরপেক্ষ বা অন্ধকার পর্যায়ে ব্যাখ্যা করবা। ঠিক আছে। এবং এটা ব্যাখ্যা করার সময় মাথায় রাখতে হবে C3C4 দুইটাই বলতে হবে, দুইটা কথাই বলতে হবে তোমাকে। উল্লিখিত প্রক্রিয়াটিতে পানির সালোক বিভাজন উৎপাদন প্রক্রিয়ার যুগপৎ ঘটে। আচ্ছা, গ্রেট। পানির সালোক বিভাজন উৎপাদন প্রক্রিয়া যুগপৎ ঘটে বিশ্লেষণ করো। এই যে উল্লিখিত প্রক্রিয়াটিতে দেখো, সালোক সংশ্লেষণ, সালোক সংশ্লেষণ কি হয়? যুগপৎ মানে কি? একই সাথে। ধরো তুমি আমি একই সাথে চলছি, এটা হচ্ছে যুগপৎ ভাবে চলা, যে আমি যতক্ষণ চলবো তুমি ততক্ষণ চলবা, আমি না চললে তুমি নাই। এটা হচ্ছে যুগপৎ, সাইমultaneously, একই সাথে। এখন খেয়াল করো, সালোক সংশ্লেষণে যদি পানির সালোক বিভাজন না হয়, যদি না হয়, অর্থাৎ এই অন্ধকার পর্যায় এর আগে যদি আলোক পর্যায় না হয়, তাহলে কি এইখান থেকে এইখানে আসবে? কখনোই আসবে না। অবশ্যই আগে আলোক নির্ভর পর্যায়ে ফটোলাইসিস অফ ওয়াটার হইতে হবে। তারপর এই যে তুমি এগুলা পাবা, এগুলো থেকে NADH2 পাবা, এটিপি পাবা, তারপর কি হবে? সালোক সংশ্লেষণ হবে, আদারওয়াইজ হবে না। তুমি ওই যে পর্যায়গুলা ব্যাখ্যা করবা, পর্যায়গুলা সুন্দর করে ব্যাখ্যা করে দিবা। এই দেখো, 2টা পর্যায়, আলোক নির্ভর পর্যায়, আলোক নিরপেক্ষ পর্যায়, এগুলো একসাথে হয়। তারপর আলোক নির্ভরটা ব্যাখ্যা করলাম, তাই না? এই যে তুমি এটা, এরা তো দেয় নাই, তুমি সালোক বিভাজনটা দিবা। এই যে এটা তুমি লিখে দিবা 2H প্লাস প্লাস 2 ইলেকট্রন প্লাস হাফ অক্সিজেন। ঠিক আছে। তারপর তুমি এটা লিখলা, তারপর তুমি এটাও লিখবা যে 2H প্লাস পরবর্তীতে কি তৈরি করে? NADPH2, এটাও লিখে দিবা। তারপরে এদেরকে ব্যবহার করে এটিপি এবং NADPH2 কে পিটা খেয়াল রাখতে হবে। শ্বসনে পি নাই, কিন্তু এখানে পি আছে। ঠিক আছে। এরা তৈরি করে খাবার কিভাবে? বিজারণের মাধ্যমে। এই তো সিম্পল। তো একটা না হলে আরেকটা হচ্ছে না, এই জন্য যুগপৎ ভাবে ঘটে, এটা সম্পূর্ণ সত্য। ওকে, তোমরা কি বুঝতে পেরেছো? আমাদের এটাই ছিল পড়া বেসিক্যালি। তোমাদেরকে আমি একটা হোমওয়ার্ক দিব।
হোমওয়ার্ক দিব একটা, কমেন্ট। তোমরা কি জীবকোষ টিস্যু পড়ছো? জীবকোষ টিস্যু দেখি উপরে যে কি লিখছে। হ্যাঁ হ্যাঁ, তুমি পাঠাও পার্সেল। এইটা হচ্ছে জামান, এটা হচ্ছে ইমোশন, বুঝছো, নটোডেমিয়ান। এই টি শার্ট হচ্ছে একটা ইমোশন। এটা ম্যাটেরিয়ালিস্টিক না, মোর কাইন্ড অফ স্পিরিচুয়াল। বুঝছো, তুমি দেখবা তুমি যখন একটা স্কুল কলেজ থেকে বের হয়ে যাবা, ওই স্কুল কলেজের প্রতি আলাদা একটা টান কাজ করবে। এবং এই কলেজটা যদি নটরডেম, তখন তো কথাই নেই। বুঝছো? তো এই যে কলেজের টি শার্ট, ভার্সিটির টি শার্ট, এটা একটা এরিস্টোক্রেসি বলতে পারো। তো একটা টান থেকে আসে। আবার এটা যদি ভাবো যে ভাইয়ার জামা নেই, তখন জামা নেই, ঠিক আছে। আচ্ছা, এনজাইম হচ্ছে এমন কিছু রাসায়নিক পদার্থ, যে পদার্থগুলা বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ার গতি বাড়ায় দেয়। তোমরা প্রভাবক পড়ছো না কেমিস্ট্রিতে? প্রভাবক যে কথা, এনজাইম সেম কথাই। প্রভাবক যে কথা, এনজাইম সেম কথাই, ঠিক আছে। জীবের মধ্যে প্রভাবককে বলা হয় এনজাইম, জীবের মধ্যে প্রভাবককে বলা হয় এনজাইম। তাহলে চলো আমি একটা সিকিউ বাড়ির কাজ দিই তোমাদের। চলো একটা সিকিউ বাড়ির কাজ দিই। ধরো এটা একটা পাতা, ঠিক আছে, একটা পাতা। এটা উদ্দীপক লিখতেছি আমি, পাতা, ঠিক আছে। এখানে একটা প্রক্রিয়া লিখবো। যে প্রক্রিয়ায় দেখো, খেয়াল করবা, অক্সিজেন ঢুকতেছে, কার্বন ডাই অক্সাইড বের হচ্ছে। এই প্রক্রিয়ার নাম পি। আবার এই জায়গায় আরেকটা প্রক্রিয়া আমি লিখছি, যে প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড ঢুকতেছে, অক্সিজেন বের হচ্ছে, মানে তৈরি হচ্ছে। এই প্রক্রিয়াটা হচ্ছে কিউ। এই প্রক্রিয়াটা হচ্ছে কিউ। তাহলে বুঝতেই পারছো আমি কি লিখেছি, পি প্রক্রিয়া এবং কিউ প্রক্রিয়া। ক নাম্বার প্রশ্নে তোমাকে আমি দিলাম, জৈব মুদ্রা কি? জৈব মুদ্রা কি, ক নাম্বারের প্রশ্ন। খ নাম্বারে আমি লিখবো, কি দেওয়া যায় খ নাম্বারে প্রশ্ন। চালক সংশ্লেষণে সূর্যালোকের গুরুত্ব কি, খ নাম্বার। আমি গ নাম্বারে লিখবো, পি প্রক্রিয়াটির প্রথম ধাপের বর্ণনা দাও। ঘ নাম্বারে লিখবো, কিউ প্রক্রিয়ায় উৎপন্ন পদার্থ পরিবহনের প্রক্রিয়া লেখো। এই ঘ নাম্বারটা আমি কোত্থেকে দিয়েছি জানো? ঘ নাম্বারটা দিয়েছি ওই তোমাদের জীবকোষ টিস্যু দ্বিতীয় অধ্যায় থেকে। ওইটা এখন পরিবহন টিস্যু একটা কাজ আছে না, পরিবহন টিস্যু একটা কাজ সেখানে, ঠিক আছে।
আরো কয়েকটা গ নাম্বার প্রশ্ন লিখে রাখি। তাও একটা গ নাম্বার হচ্ছে পি প্রক্রিয়ার প্রবাহ চিত্র আঁকো, মানে শ্বসনের প্রবাহ চিত্রটা আঁকবা। আরেকটা দিয়ে রাখছি পি ও কিউ প্রক্রিয়ার মধ্যে জীবকুলের জন্য ভারসাম্য জীবকুলের জন্য অপরিহার্য ব্যাখ্যা করো। অর্থাৎ শ্বসন ও সালোক সংশ্লেষণ, এটার যে ভারসাম্য, এটা কতটা গুরুত্বপূর্ণ। এই যে এটা সুন্দর করে করবা, এটা লিখবা, ঠিক আছে? হোমওয়ার্ক। আচ্ছা ভাইয়া, আপনি তো রুটিন করে দিবেন বলেছিলেন। তুমি মাই ডিয়ার স্টুডেন্ট, তুমি হয়তো ওই কি বলে আমাদের যে রুটিন করার ক্লাসটা, গত ক্লাসটা মিস করেছো, তাই তুমি রুটিনটা সম্পর্কে জানো না। গত ক্লাসে আমি ইন্টিজার্স বলেছি। সিকিউ কিভাবে লিখবো বলে দেন তো, বলছি কমেন্ট অফ। আচ্ছা, সিকিউ এ 10-এ 10 পাওয়ার টেকনিক বলে দেই। ঠিক আছে, বায়োলজিতে একটা হচ্ছে গ ও ঘতে চিত্র দেওয়া। ঠিক আছে, তারপর হচ্ছে যত নম্বরের প্রশ্ন তত প্যারা করে লিখা। ধরো 1 নম্বরের প্রশ্ন একটা লাইন, 2 নম্বরের প্রশ্ন 2টা প্যারা, 3 নম্বরের প্রশ্ন 3টা প্যারা, ঠিক আছে? 4 নম্বরের প্রশ্ন 4টা প্যারায় লিখা। বৈশিষ্ট্য, পার্থক্য ইত্যাদি পয়েন্ট করে লিখা। বুঝছো? তারপরে ক এবং খ যেগুলো আছে, ক ও খ যথাসম্ভব বইয়ের ভাষায় লিখা। বুঝছো? তো তুমি যদি এই কয়েকটা জিনিস মাথায় রাখো, এই কয়েকটা ট্রিক্স অবলম্বন করো, সেই ক্ষেত্রে মোটামুটি তোমার 10-এ 10 পাওয়ার প্রবণতা বেড়ে যাবে অন্যদের থেকে। তো তুমি এইভাবে ডিজাইন করবা। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? বিক্রিয়াটা লিখে দিবা নীরব। বিক্রিয়া সুন্দর করে লেখার কিছু নাই, অ্যাকচুয়াল বিক্রিয়া যেটা আছে সেটা লিখে দিবা। এটাই বলছি, এটাই সুন্দর করে লেখা। হ্যাঁ, আমি হোলি ক্রসে পড়তেছি। এখন আমার করণীয় কি? করণীয় হচ্ছে প্রত্যেকটা ক্লাস ভালো করে করা, বইয়ের প্রত্যেকটা টপিক খুব ভালো করে পড়া, বেশি বেশি প্র্যাকটিস করা, এটাই করণীয়। বুঝছো? আদার স্পেশাল কিছু করণীয় নাই। ভাই এই চ্যাপ্টারটা একটু কঠিন লাগছে, কি করবো? আমার ক্লাসগুলো আবার করো। আমি যে পদ্ধতিতে পড়ছি বলছি এই পদ্ধতিতে পড়ো। আর এই যে
ভয় পাওয়া, কঠিন লাগা এই জিনিসগুলোকে ছুঁড়ে ফেলে দাও, ডাস্টবিনে ফেলে দাও। যে আমি ফিয়ারলেস ফাইটার, আমি কিচ্ছু ভয় পাবো না ইনশাআল্লাহ। তো এটা হচ্ছে আমার সাথে তোমার এই কোয়ার্টারের লাস্ট ক্লাস। ঠিক আছে? বাকি চ্যাপ্টারগুলো অন্য স্যাররা পড়াবেন। হয়তো নেক্সট কোয়ার্টারে আবারও আমাদের সাথে দেখা হবে। হ্যাঁ? আর ইন দ্য মিন টাইম তোমাদের কোনো প্রবলেম থাকলে আমাকে অবশ্যই জানাবা, ভাই এটা প্রবলেম হচ্ছে। এ বিষয়ে ভিডিও দেন, এ বিষয়ে গাইডলাইন দেন। আমি চেষ্টা করব যে কোনো প্রবলেমে কিছু না কিছু গাইডলাইন তোমাদের দিয়ে দেওয়ার। ঠিক আছে? তো ভাইয়া তোমাদের সাথে ক্লাসে নেক্সট চ্যাপ্টারগুলোতে দেখা না হলেও আল্টিমেটলি তোমাদের গাইডলাইন নিয়ে তোমাদের যে কোনো প্রবলেমে সবসময় পাশে আছি, তোমাদের সাথে আছি, তোমাদের জন্যই কাজ করে যাবো ইনশাআল্লাহ। মুজাহিদ শিখবো যেতে আমার ডেইলি রুটিন আপলোড করেছে, কেউ অ্যাপ্রুভ করে না। এক্ষেত্রে অনেক পোস্ট আসে, তো স্টাফ সবগুলা পোস্ট অ্যাপ্রুভ করা। তো তুমি যেহেতু রুটিন বানিয়ে ফেলছো, গ্রেট জব। এখন জাস্ট নিজের রুটিনটা নিজে ভালো করে ফলো করো। এবং যেহেতু আমার গাইডলাইন অনুযায়ী বানিয়েছো, রুটিন উইল বি অ্যাবসলিউটলি ফাইন ইনশাআল্লাহ। তো রুটিনটা ফলো করে দেখো, 7 দিন পর যদি ইমপ্রুভমেন্ট লক্ষ্য করো, দ্যাট মিনস ইউর রুটিন ইজ স্পট অন। এটা ওয়ার্কআউট করছে, এটা ভালো, এটা তুমি মেনটেন করো ঠিক মতো। ঠিক আছে ভাই, আপনি কিভাবে পড়তেন? আমি তোমাদের যেমনে পড়াই সেভাবে পড়তাম, বুঝছো? আমি তেমন কিছুই করছি না, আমি যা নিজে করার চেষ্টা করতাম, চেষ্টা করতেছি তোমাদের মাঝে সেগুলো বলে দেওয়ার। ঠিক আছে, এটাই, আর তেমন কিছু না। ওকে, তো আজকে ক্লাস এই পর্যন্ত থাকুক, ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে নেক্সট ক্লাসে, নেক্সট কোয়ার্টার অ্যাকচুয়ালি। আর গাইডলাইন ভিডিও নিয়ে তোমাদের সাথে আসবো, তোমাদের প্রবলেম শুনবো, যে কোনো প্রবলেম ভাইয়াকে বলবা। ভাইয়ার দোয়া এবং ভালোবাসা সবসময় তোমাদের সাথে আছে। তো ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।